বিষয় বা ইস্যু এই আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে এবং যেটি আসলে ভারত সফরে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন সেই বিষয়গুলোকে উত্থাপন করেছিলেন। কাজে সেই আলোচনা থাকবো। পরবর্তীতে আলোচনা করতে চাই বন্যা প্রসঙ্গ নিয়ে, এবং বন্যা প্রসঙ্গে কথা বলা প্রয়োজন। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা আগের থেকে উন্নতি হলেও দুর্ভোগ কমছে না মানুষের। কেন দুর্ভোগটি কমছে না? গত 4 দিনে 7 শিশুর মৃত্যু, বলা হচ্ছে পরিবারের অবহেলা অথবা অসতর্কতার কারণে ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে তা নিয়েও কথা বলবো। এবং সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলতে চাই তার মধ্যে থাকছে যুক্তরাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের দায়ের করা মানহানির মামলাটি চলবে এমন একটি রায় এসেছে, এবং এখন বাংলাদেশের পক্ষ থেকে কি করণীয় আছে তা নিয়েও কথা বলতে চাই। এবং আজকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে আছেন একাত্তর জার্নালে সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, abnews24.com, এবং আছেন মশিউল আলম, লেখক, কলামিস্ট এবং সাংবাদিক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একাত্তর জার্নালে। এবং প্রথম যে আলোচনা, সে আলোচনা আমাদের সাথে যুক্ত হবেন শফিউল আলম চৌধুরী নাদল, এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মানস ঘোষ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আলোচনা যাবার আগে নিউজ পোর্টাল সংবাদগুলো একটু দেখে নিতে চাই, প্রতিবেদন দেখব, তারপরে বরাবর মতো আলোচনা। সকলকে রেখে নিউজ পোর্টালের দিকে একটু তাকাতে চাই। ৭১.টিভির সংবাদ, মতিউর ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব স্থগিত। আমলাদের দুর্নীতির দায় রাজনীতিবিদদের নিতে হচ্ছে। তিস্তা গঙ্গার পানি বন্টন, মোদি মমতা দ্বন্দ্ব চরমে। কেনিয়ার পার্লামেন্টে আগুন, পুলিশের গুলিতে নিহত 10। আবার বাড়ল স্বর্ণের দাম। তিস্তা প্রকল্পে বিবেচনায় ভারত চীন দুই দেশই, প্রধানমন্ত্রী বলছেন। প্রধান সংবাদে আছে, তারাই ভারতের কাছে বিক্রি, পা ধরে বসে থাকতে দেখেছি, প্রধানমন্ত্রী বলেছেন। যুদ্ধাপরাধী মঈনুদ্দিনের মানহানি মামলা চলবে। বিশ্বের শোরগোল ফেলে দেয়া কে এই জুলিয়ান অ্যাসাঞ্জ? সত্যি কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে লেবানন ইসরায়েল? সে সংবাদটি এখন আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলোর সংবাদ, সংসদে আলোচনা, বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে? চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরীক্ষার দায়িত্বে ছিলেন না, তবু সম্মানী নিলেন বোর্ড চেয়ারম্যান। ইসলামী জঙ্গিবাদ পুতিনের জন্য হুমকি হয়ে উঠেছে। কেনিয়ার কর বৃদ্ধি প্রতিবাদে বিক্ষোভে গুলি, নিহত 10। এনবিআর এর মতিউর 2 স্ত্রী ও 5 সন্তানের ব্যাংক হিসাব জব্দ। পরবর্তী নিউজ পোর্টালের দিকে তাকাতে চাই। বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের প্রধান খবর আছে, ভারত ইস্যুতে সক্রিয় বিএনপি সহ বিরোধী দল ও হেফাজত কর্মসূচি আসছে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংসদে সরব আওয়ামী লীগের 2 এমপি। সোনার দাম আবারও বাড়ল। মৌলভীবাজারে বন্যা, 4 দিনে পানিতে ডুবে 7 জনের মৃত্যু। মতিউর ও তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত। এমপি আনার হত্যা, গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর। এরপরে আমাদের হাতে আছে BDNews24.com এর সংবাদ দেখতে পাচ্ছি, ঋণ নিয়ে এনবিআর এর ৩৭,৫০০ কোটি টাকা পাওনা মেটাচ্ছে পেট্রোবাংলা। পদ্মা সেতুর 2 বছর 2 পারে স্বপ্নের হাতছানি। রাসেলস ভাইপার ফোন ধরতে ধরতে গলদঘর্ম বন বিভাগ। শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে শাটল বাস সার্ভিস। কেনিয়ার নতুন আইন বিরোধী বিক্ষোভ, পার্লামেন্টে আগুন, গুলিতে নিহত 5। ছাগলকাণ্ড, মতিউর ও তার পরিবারের বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ। এমপি আনার হত্যা, আওয়ামী লীগ নেতা বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর। এই ছিল মূলত নিউজ পোর্টালের সংবাদ। দেখে নিচ্ছিলাম আমরা যে আলোচনায়, সে আলোচনায় প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখব। ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 21 ও 22 জুন দুদিনের সফরে 2 দেশের মধ্যে 5টি নতুন সমঝোতা স্মারক, 3টি নবায়িত সমঝোতা ও 2টি রূপকল্প ঘোষণা স্বাক্ষরের পাশাপাশি 13টি যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। সফর পরবর্তী গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, সংক্ষিপ্ত হলেও এই সফরে 2 দেশের বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। উভয় দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরো নতুন দ্বার উন্মোচিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত, চীন 2 দেশই আগ্রহী। সব দিক বিবেচনা করেই দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। চীন না ভারত কোন দিকে ঝুঁকছে, এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর সাফ উত্তর, 2 দেশের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল।
বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল সংযোগ নিয়ে সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, কারো কাছেই দেশের স্বার্থ বিক্রি করেন না তিনি। জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। একটা দেশের মধ্যে হয়তো পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে অবকাঠামো খাতে আমরা চীনের যে সহায়তা পেয়েছি এবং ভবিষ্যতে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য 2041 সালে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা এগিয়ে যেতে চাই। জি জি, মানস ঘোষ, আপনিও আজকে উপস্থিত ছিলেন এই প্রেস কনফারেন্সে, কাজে আপনারও নিশ্চয়ই বক্তব্য আছে। এবং যে প্রসঙ্গটি তুলেছিলাম খুব চমৎকার করে বলছেন শফিউল আলম চৌধুরী নাদেল, কিন্তু তারপরেও তো একরকম আশঙ্কা থেকে থাকে। আমরা আমাদের অবস্থান করেই রইলাম এবং আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই নীতির বাইরে আমরা কখনোই যাইনি, আগামীতেও যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু অপররা যদি এসে কোনোভাবে ভর করে বসে, তখন কি আসলে আমাদের কোথাও কোনো সমস্যা হওয়ার সুযোগ আছে কিনা? অন্যদিকে আরেকটু যুক্ত করে দেই যে চীনের যে অবস্থানটি আমরা দেখছি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং দুঃসময়ের সবচেয়ে বড় বন্ধু হিসেবে ভারত কাজ করেছে। তারা যখন আমাদের এখানে একরকম ফিজিবিলিটি টেস্ট করতে আসছে, তারা হয়তো বা ভালো প্রস্তাব দেবে, যদি আমরা সেই প্রস্তাবের দিকে এগোই মানব কল্যাণ চিন্তা করে, জনগণের কল্যাণ চিন্তা করে, তখন সেক্ষেত্রে কোনো বৈরিতার সুযোগ দেখা দিলেও দিতে পারে কিনা? দেখেন, চীনের প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনায় সেটি অর্থায়নের প্রস্তাব এবং এটি বাংলাদেশের কাছে তাদের দিয়ে আছে, তাদের আগ্রহ আছে। চীন মূলত লগ্নি করে এবং নানাভাবে তারা ব্যবসা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়। চীন বাংলাদেশের বড় বড় বহু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে এবং সেটি সুসম্পর্ক আমরা দেখেছি গত 15 বছরে শেখ হাসিনার বিভিন্ন মেয়াদের সরকারের সময় সেটি সুসম্পর্কের মধ্যে দিয়েই গেছে। এখানে কোথাও কোনো বৈরী আচরণ আমরা দেখিনি, যেমনটা জোরের সঙ্গে আজকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আসলে এগুলো বোঝেনও না, বুঝতেও চান না, তিনি চান সবার সঙ্গে সম্পর্ক রেখে চলতে। আমার মনে হয় না যে তিস্তা মহাপরিকল্পনায় ভারতের যুক্ত হওয়া যে ঘোষণা এসেছে, তারা আসবেন, তারা কারিগরি টিম আসবেন, দেখবেন, তারপরে তারা বিবেচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমার মনে হয় না আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে 8 থেকে 11 দিনে দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বেজিং সফরের কথা রয়েছে, সেখানে প্রসঙ্গটি নিশ্চয়ই আসবে এবং এটি ভারত চীন যতই তাদের পারস্পরিক সম্পর্ক ভিন্নতা থাকুক না কেন, বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি, ভবিষ্যতেও পড়ার আমি আশঙ্কা দেখি না। তিস্তা মহাপরিকল্পনায় বরং, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে থাকবেন আপনারা, বরং ভারতের যুক্ততা যৌক্তিক এবং এটি অনেকখানি বাংলাদেশকে এগিয়ে রাখবে। কি করে? তিস্তা মহাপরিকল্পনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নদী অববাহিকাকে আপনি সংরক্ষণ করবেন এবং নদী ব্যবস্থাপনার মধ্যে আপনি ঝুঁকে পড়বেন, পাশাপাশি পানি প্রবাহ বাংলাদেশ অঞ্চলে বাড়ানো। এখন দেখেন, তিস্তা চুক্তিটি যখন আটকে রয়েছে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটি বাধার কারণে, আমরা সেটি সবাই জানি 2011 থেকে সেই ভারত কেন্দ্রীয় সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও সেটি সম্ভব হচ্ছে না, তখন কিন্তু একটি বিকল্প রাস্তা, এবার খেয়াল করে দেখুন, একটি বিকল্প উপায় কিন্তু খোঁজা হলো। সেটি কি?
এই মহাপরিকল্পনার সঙ্গে ভারতের যুক্ত হওয়া, এবং আরেকটি প্রস্তাব যৌথ ঘোষণায় বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন চুক্তি না হওয়ার আগ পর্যন্ত এই নদীর পানি বন্টনের একটি সমঝোতা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। তার মানে হচ্ছে যে তিস্তার পানি বন্টনের গ্রীষ্মকালে, বিশেষ করে যখন শুষ্ক মৌসুম, তখন একটি বন্টনের সুযোগ তৈরি হবে। এটি কিভাবে হবে? যৌথ নদী কমিশনের সুপারিশের প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই কমিশন কাজ করছেন, এবং তার প্রেক্ষিতে এই একটা সুপারিশ আসতে পারে এবারের সফরের প্রেক্ষিতে, এবং সেই সুপারিশকে দুদেশ গ্রহণ করতেও পারেন, এবং তখন বিকল্প উপায়ে পানি আসার একটি সুযোগ আসতে পারে বলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু পরদিনই তার ওই দিনই সম্ভবত কেন্দ্রীয়ভাবে এবং পরদিনই তিনি স্টেটমেন্ট দিলেন, সংবাদ সম্মেলনে চলে আসলেন যে বাংলাদেশ তাকে এড়িয়ে তিস্তার পানি নিয়ে কথা বলছে। আমি তো মনে করি একটি দারুণ পদক্ষেপ, পশ্চিমবঙ্গকে না এড়িয়ে বা এড়িয়ে যে কোনো ভাবেই হোক দুই দেশ একটি জায়গায় এসেছে। কারণ ভারত কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি যে এই জায়গাটিতে নদীর বিষয়গুলোতে পানির বন্টন খুবই আন্তরিক, বিভিন্ন সংকট সমাধানে ৬৮ বছরের পুরনো সীমান্ত ছিটমহল বিনিময় ব্যাপারে আন্তরিকতা দেখেছি, বিদ্যুৎ সংকটের নানান ইস্যুতে বাংলাদেশকে পাশে থাকতে দেখেছি। আমার মনে হয় এটি একটি তারা বিকল্প রাস্তা বের করেছেন, এবং এটি কাজ করবে। এবং এজন্য প্রধানমন্ত্রীর একটি বক্তব্য এসেছে, ভারত যদি এটির কাজে আসে মহাপরিকল্পনায়, তিস্তা মহাপরিকল্পনায়, তাহলে তো ভালোই হয়। তার মানে এই যে পানি বন্টনটির জায়গাটিও আমার কাছে মনে হয় এটি একটি দিক, এটি খুব স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে। কিন্তু সেখানে আরো একটি প্রশ্ন থেকে যায়, একদিকে যেমন কেন্দ্রের সাথে রাজ্য সরকারের একটি বড় রকম দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিছুটা স্পষ্ট হয়ে গেছে, সেখানে কি হতে যাচ্ছে সেটি যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে জিওপলিটিক্যালি বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে সকলের নজর কিন্তু এখন বাংলাদেশের উপরে। অন্যদিকে বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকেও কিন্তু অনেকের নজর। কাজে সেখানে আমরা অন্য কোনো ভূ রাজনীতির মধ্যে পড়ে যাব কিনা সেই প্রশ্নটি রেখে যাচ্ছি। একটা বিরতি নিতে হবে, ফিরে এসে মশিউল আলম, সুভাষ সিংহ রাম সে আলোচনায় ফিরতে চাই, এবং মশিউল আলম আপনার কাছে শুরুতে আসবো। তিস্তা প্রসঙ্গে, তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে সর্বশেষ যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতের আগ্রহ প্রকাশ। এই পরিকল্পনা বাস্তবায়নে ভারত আগ্রহ প্রকাশ করেছে, তারা একটা কারিগরি দল পাঠাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এই আগ্রহের ব্যাপারে তো কোনো আপত্তি জানানো হয়নি, বরং একটা ইতিবাচক সুর লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে যে ভারত যদি প্রকল্প করে দেয় তাহলে তো ভালোই হবে। বাংলাদেশের যে তিস্তার পানি পাওয়ার প্রবলেমটা এতদিন পর্যন্ত রয়ে গেছে, তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদিত না হওয়ার কারণে, সেটার একটা বিকল্প পথ এই ভারতের আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের যদি অংশগ্রহণ থাকে, তাহলে হয়তো সেটার একটা বিকল্প পন্থায় আমরা হয়তো তিস্তায় আরো বেশি পানি পাবো। কিন্তু আমার মনে হয় যে পরিকল্পনাটা আমরা নিয়েছি আমাদের অংশে, ভারতের এখানে সংশ্লিষ্টতা হবে কারিগরি সংশ্লিষ্টতা। আমাদের নদী ব্যবস্থাপনা, আমাদের নদী সংরক্ষণ, আমরা যে পরিকল্পনা করেছি সেটার ক্ষেত্রে ভারতের কারিগরি সহযোগিতা আমরা পাবো, হয়তো ঋণ ও টাকা পয়সাও পাবো। এখন আমার মনে হয় যে ভারত যদি বাংলাদেশকে এ ব্যাপারে প্রকৃত সত্যি সহযোগিতা করতে চায়, তাহলে প্রথমে যেটা তাদের করা উচিত সেটা হচ্ছে এই পানি বন্টন চুক্তিটা সম্পাদন করা, যেটা এই প্রধানমন্ত্রীর সফরে কিন্তু আমাদের এই দাবিটা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে, বলা হয়েছে, আবারও কিন্তু এটা তাগিদ দেওয়া হয়েছে। আমার মনে হয় ভারত যদি এই যে পশ্চিমবঙ্গের আপত্তি এটা মিটিয়ে প্রথমে এই কাজটা করে, তাহলে বাংলাদেশে যে ভারত সম্পর্কে যে একটা নেতিবাচক মনোভাব সেটাও দূর হবে, এবং এই প্রকল্পে ভারতের অংশগ্রহণ, এবং পাশাপাশি চীন এবং ভারত, এখানে চীনের প্রস্তাব আগে থেকেই আছে। এখন এখানে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে চীনের প্রস্তাব যেহেতু আগে থেকেই আছে, সেখানে ভারত এখানে এগিয়ে সেটাকে একটা বাগড়া দেওয়ার মতো ব্যাপার বলে মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে। এই অবস্থাটা এই নেতিবাচক মন্তব্যটা বা সমালোচনাটার সুযোগ দূর হয়ে যাবে যদি ভারত প্রথমেই আমাদের তিস্তার পানি বন্টন চুক্তিটা সম্পাদন করে। আমার মনে হয় এই ক্ষেত্রে প্রথম বাংলাদেশের পক্ষ থেকে এবার জোরালো ভাবে এটা তুলে ধরা উচিত, যেটা পুনর্ব্যক্ত করা হয়েছে, বলা হচ্ছে সেটা যেন আমরা
আরো জোর দিয়ে তাদেরকে বলি যে তোমরা আমাদের সঙ্গে এসো, আমরা কিভাবে তিস্তার পানি ভাগাভাগি করব সে ব্যাপারে একটা আনুষ্ঠানিক চুক্তি এবার সম্পাদিত হোক। এটা ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, মানে চূড়ান্ত ফয়সলাটা আসলে আগে জরুরি, এবারে হয়ে যাওয়া উচিত। সুভাষ সিংহ রায়। শবনম আজিম, আমার সৌভাগ্য প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। আসলে আমি সৌভাগ্য মনে করি এবং আমি প্রতিনিয়ত শিখি, আমি শিখতে যাই। আমি দ্রুত দিয়ে একটি কথা বলি। এবার কিন্তু জোর দেওয়া হয়েছে দুটো শব্দের উপর, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর হচ্ছে কনজারভেশন। এই দুটো শব্দ খুব জরুরি শব্দ। আর একটা বিষয় বলা হয়েছে এখানে, এর মধ্যেও আলোচনায় এসছে, কে বলছে আমি বলছি না, যে আমাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষেত্রে আমরা পররাষ্ট্র যে নীতি, সেই নীতির কখনো পরিবর্তন হয়নি। এটা আওয়ামী লীগ সরকাররা কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই যে যেটা বঙ্গবন্ধুর নীতি, সেই নীতি অনুসরণ করেনি। এ কারণে 1976 সালে জিয়াউর রহমান যে এই একটি চটজলদি ভারতের সঙ্গে কোনো প্রকার আলাপ না করেই তারা যে সেই যে তিস্তা প্রকল্প, এখানে ড্যাম নির্মাণের যে প্রকল্প হাতে নেবে, এটাতে ভারত পাল্টা গজলডোবাতে তাদের এলাকার ভিতরে পাল্টা একটি প্রকল্প হাতে নেবে। এই কিন্তু সংকটের যাত্রা শুরু কিন্তু সেখান থেকে। আপনার মনে থাকবার কথা, আমাদের সবারই মনে থাকবার কথা, এখানে মানস ঘোষ আছে এবং আদিল ভাইও আছেন। আমি আপনাকে একটা খোলামেলা কথা বলি। যখন 96 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পরে সরকার দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই 9 মাসের মাথায় যে চুক্তিটি করলেন, গঙ্গা পানি চুক্তি, সেই চুক্তির আগে ভারতের তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যে বাম সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আনা হয়েছিল ওয়ার্কার্স পার্টির একটি সেমিনারে প্রধান অতিথি করে এসে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের কোনো কাঠামোর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো যাচ্ছে না, তার মানে কি ওই যে কূটনৈতিক যে যোগাযোগের জায়গাটি, এটা কিন্তু প্রস্তুত করা হয়েছিল। এটাকে প্রি মার্কেটিং বলা যায়। আপনি খেয়াল করে দেখবেন শবনম আজিম, 1972-73 সময় আমাদের যে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা হলো, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্পষ্ট করেই শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনার যে কানে লোমালা এবং চুল পাকা আলা যে সমস্ত চাঁদেল আমলা আছে, তাদের সাথে আমার সদ্য স্বাধীন বাংলাদেশের আমলারা পেরে উঠবে না যুক্তিতে। আমি চাই 55,000 কিউসিক পানির মধ্যে 44,000 কিউসিক, 15,000 কিউসিক পানি চাই। সে প্রেক্ষিতে কিন্তু সম্মতিতে এই চুক্তিটি হয়েছিল। এবং তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, অর্থাৎ কংগ্রেসের সরকার। অর্থাৎ এই জায়গাটা তখন যতটা দ্রুততার সাথে এগিয়েছে, পরবর্তীতে জ্যোতি বসু থাকা অবস্থায় দ্রুততার সাথে এগিয়েছে। তখন দেবেগৌড়া সরকার প্রধানমন্ত্রী ছিল, তার আগে আইকে গুজরালের পরবর্তীতে এসেছে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু কূটনৈতিক সাফল্যের মধ্যে দিয়ে এগিয়েছে। আর এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল পাঠ করে, যেগুলো শেষ করছি আমি জায়গাটায়, সেখানে তিনি যে কথাটা উচ্চারণ করেছেন, লিখিতভাবে পাঠ করেছিলেন যা ছিল, সেখানে বলছেন গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে জোর দিয়ে বলছেন তার সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তার পানি ভাগাভাগির কোনো সম্পর্ক। এবং মুর্শিদ আলম ভাই যে কথাটি উল্লেখ করেছেন, আপনি দেখেন চীনার যে এই যে প্রকল্প কিংবা তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে শেষ করছি, উদ্যোগে কিন্তু বলা হয়েছে নদী সরু করে গভীরতা বাড়িয়ে তারা কিন্তু এই প্রকল্পের পানি সংরক্ষণের জায়গাটা তৈরি করতে চান। কিন্তু পরিবেশবিদরা বাংলাদেশের দল মত নির্বিশেষে বলেছেন এতে নদীর ব্যবস্থাপনার ক্ষতি হবে, নদীর ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিক কারণে এটা একটা অনন্য সাধারণ আমাদের সুযোগ যে চীনকে এর মধ্যে যুক্ত করার কারণে এখন ভারতের মধ্যে উপরে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন প্রস্তাব যাই আসুক না কেন, গ্রহণযোগ্য লাভজনক কোনটা হবে সেটাই আমরা গ্রহণ করি। খুব পরিষ্কার, একেবারে জলবৎ তরল এই অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ
মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাচ্ছে যেটা মানস ঘোষ উল্লেখ করেছেন। এবং আমার মনে হয় এই যে সমঝোতার যে জায়গাটি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে জায়গাটি সেটা আমরা দেখতে পারবো, কেননা আমরা ইতিপূর্বে আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতেই হয়, না বললে নয়, সেটি হচ্ছে গিয়ে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে ডক্টর ইউনূস প্রসঙ্গ উঠে এসেছিল এবং সেখানে আমরা দেখতেই পেলাম মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করেছেন তার অবস্থানটি। পাশাপাশি টাইম ম্যাগাজিনে যে বিষয়টি এসেছে যে বাংলাদেশ সরকার এবং সরকার প্রধান তাদেরকে নিয়ে কিন্তু নানা রকম মিথ্যা বানোয়াট তথ্য এই আর্টিকেলের মধ্যে উঠে এসেছে, যা আমরা দেখছি যে পেইড জার্নালিজমকে ডক্টর ইউনূসের পক্ষ থেকে প্রায় সবসময়ই ব্যবহার করা হচ্ছে, এর উপর ভর করে নানা রকম তথ্য ছড়াবার চেষ্টা চলছে। সেটিকে আসলে আমরা কিভাবে দেখব সেটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অবস্থান কি, দেশের অবস্থান কি, দেশের সরকার প্রধানের অবস্থান কি খুব স্পষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে সকলের সামনে তুলে ধরেছেন। মানস ঘোষ, এই জায়গায় আপনাকে আগে যুক্ত করে নিতে চাই, যেহেতু আপনি নিজে সাংবাদিকতা আছেন, এই পেইড জার্নালিজমের উপর ভর করে আসলে এটি কি হচ্ছে? না, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন ধরে এই বিষয়ে খুব স্পষ্ট করে কিছু বলছেন না, খুব সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যেটি তিনি সংবাদ সম্মেলনে এবারের সংবাদ সম্মেলনে অনেকটা নিজেকে পরিষ্কার করলেন, তার এবং তার সরকারের অবস্থান এবং গ্রামীণ ব্যাংক গঠনে তার ভূমিকা এবং একই সঙ্গে সরকারের অবস্থান ওই সময় যখন গ্রামীণ ব্যাংক পড়তির দিকে যাচ্ছিল তখন নানা রকম উদ্যোগ, অর্থ সহায়তা দেয়া এবং তার সরকারের সময় তার সিদ্ধান্তের প্রেক্ষিতেই সেগুলো ঘটেছিল। এবং গ্রামীণ ব্যাংকের সঙ্গে টেলিনরকে যুক্ত করার যে প্রস্তাব ডক্টর ইউনূসের ছিল সেটিও লাভজনক হবে এরকম একটি আশা ব্যঞ্জক অবস্থান থেকেই সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 96 সরকারের সময় এই উদ্যোগের সমর্থন জানিয়েছিলেন, উদ্যোগটি কিন্তু তিনি হতাশ হয়েছেন, সে কথাও বলেছেন। পরবর্তীতে এই যে পল্লী ফোন, এগুলো নিয়ে অনেক আলোচনা আমাদের দেশের অভ্যন্তরে হয়েছে। এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে, একটি হচ্ছে শুল্ক ফাঁকি এবং অন্যটি হচ্ছে আপনার কর্মীদের যে প্রণোদনার বা 5% যে লভ্যাংশের অংশ দেওয়ার ক্ষেত্রে আদালতের রায়। সেখানে টাইম ম্যাগাজিনের প্রসঙ্গটিকে তুলে যে প্রশ্নটি সংবাদ সম্মেলনে এসেছিল যে এটি তার নজরে এসেছে কিনা, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ক্ষেত্রে তার সরকারকে দায়ী করা হয়েছে যে সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্ত হয়েছে। একটা তো পরিষ্কার অবস্থা, বাংলাদেশের মানুষের একটি জায়গা আছে যে ডক্টর ইউনূস নানাভাবে এই সময়ে বর্তমান সরকারের এক ধরনের রোষণাদের মধ্যে আছেন। এই ধরনের একটি ভাবনা আমাদের মধ্যে পারসেপশন তৈরি হয়েছে, সেটি হয়েছে কিন্তু সেই পদ্মা সেতুর সময় থেকে, সেটি হয়েছে সেই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বন্ধুত্ব ডক্টর ইউনূসের প্রসঙ্গে এবং নানা সময় তার পরবর্তীতে বিভিন্ন নির্বাচনের প্রসঙ্গ আসলেই ডক্টর ইউনূস নানা রকম তৎপরতা, এইসব প্রসঙ্গগুলো আসে। এবার যেটি দাঁড়ালো, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অনেকটা সহজ হয়ে গেল। আদালতের রায় এবং আইনি বাধায় আটকালেন ডক্টর ইউনূস। তিনি আসলে যে প্রশ্নটি রাখলেন যে এইরকম আইনি অবস্থায়, ট্যাক্স ফাঁকি দেওয়ার অবস্থায় যদি ওই সব দেশের সরকার যারা এইগুলো নিয়ে প্রশ্ন তুলছেন তাদের যদি কোনো নাগরিক আসে, এখন তারা হলে কি করতো? এই প্রসঙ্গে আসলে আমি জানি না, ডক্টর ইউনূস সেন্টার নিশ্চয়ই বিবৃতি দেবেন। আমরা অতীতেও দেখেছি প্রধানমন্ত্রীর ছোট্ট মন্তব্যের প্রেক্ষিতেও তারা বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন, এবারও নিশ্চয়ই করবে। কিন্তু খুব যৌক্তিক কিছু প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলেছেন। আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, কারণ সময় যেহেতু স্বল্প, এই জায়গায় যদি শফিউল আলম চৌধুরী না দিলে আপনাকে একটু যুক্ত করে নেই। রাজনৈতিকভাবেও তো এর মোকাবেলার একটা বিষয় আছে, তবে সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে এরকম একটি বানোয়াট মিথ্যা বিষয় নিয়ে কেন আমি মোকাবেলা করতে যাব বা কিছু, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাটা তো আছে, সেখানে কি আমরা রাজনৈতিকভাবে এটি দেখব না? ইউনূস প্রসঙ্গ যখন আজকে সংবাদ সম্মেলনে উঠে, প্রথমে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এটা যেহেতু বিচারাধীন বিষয় এই কারণে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু যেহেতু প্রশ্ন তুলেছেন বা আন্তর্জাতিক মিডিয়া এই বিষয়টি এসেছে সেই কারণে মানুষ যে কথাগুলো বললেন আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। একটা বিষয় সেখানে তিনি বলেছেন যে আইন তো দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সমান, যিনি নোবেল পেয়েছেন, যিনি নোবেল পাননি। বাংলাদেশ ব্যাংকের যে রীতিনীতি আছে যে 60 বছর বয়সের বেশি কেউ এমডি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ইউনূস সাহেব জোর করে
বেআইনিভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। তো এই বিষয়গুলো এবং শ্রম আদালত যে রায়গুলো দিয়েছে, এখানে তো সরকারের কিছু করার নেই। সরকারের কোনো নির্বাহী আদেশে বা সরকারের কোনো নির্দেশে এই বিষয়গুলো হয়নি। এটা দেশের প্রচলিত আইন এবং আদালত, শ্রম আদালতের মাধ্যমে হয়েছে। আমরা যেহেতু আইএলও বা আন্তর্জাতিক সংস্থা স্বীকৃত বা আমরা তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে বলেই নয়, শ্রমিকের অধিকারের প্রতিও তো আমাদের রাজনৈতিকভাবে আমাদের কমিটমেন্ট রয়েছে, নির্বাচনী ওয়াদা রয়েছে। তো এই কারণে আমি মনে করি যে আজকে বাবু ভাই একটি প্রশ্ন করেছেন এবং উত্তরও তার মধ্যেই ছিল যে ইউনূস সাহেব যে রাজনৈতিক দলের মতামত চেয়েছিলেন, দুটো ইমেইল তাকে ফিরতি জবাব দিয়েছিল এবং 3টি খুদে বার্তা। তিনি যদি এতই জনপ্রিয় হন বা এতই গ্রহণযোগ্য হন, দুটো ইমেইল আর 3টি খুদে বার্তা, মাত্র 5টা রেসপন্স তিনি সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছিলেন। এই তো হলেন ইউনূস। তিনি সব সময় গ্রামীণ ব্যাংকে এবং এই কনসেপ্টটাকে যেভাবে তুলে ধরেছেন বা গ্রামীণ ফোনের যে বিষয়টা, সেটা তো আওয়ামী লীগ, আপনারা জানেন বিএনপি সময় 1.5 লক্ষ টাকা দিয়ে একটি মোবাইল কিনতে হতো, সেই জায়গায় গ্রামীণ ফোন মাত্র 800 থেকে 1000 টাকায় সেই গ্রামীণ ফোনের ব্যবস্থাটা কিন্তু আওয়ামী লীগ এবং জয়ত্রী শেখ হাসিনাই করে দিয়েছিলেন। আজকে সেই গ্রামীণ ফোনের যে আয়, যেটা গ্রামের সাধারণ মানুষ বা গ্রামীণ ব্যাংকের সদস্যরা পাওয়ার কথা ছিল, তারা কতটা পেয়েছেন, টেলিনর বা ইউনূস সাহেবের কাছে কত টাকা গিয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে তুলেছে। এবং এটা কোনোভাবেই রাজনৈতিক বিষয় নয়। ইউনূস সাহেব তিনি তার যে ভূমিকা, তার যে সামাজিক অবস্থান, সেই জায়গা থেকে রাজনীতি করার চেষ্টা করেছিলেন, পারেননি। তিনি বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে এবং তার এই অপচেষ্টার বিরুদ্ধে আমি মনে করি এই যে আইনি বিষয়গুলো, এটা কোনো রাজনৈতিক জবাব দিতে হয়নি, আইনের মাধ্যমেই এই বিষয়গুলো সুরাহা হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস কত স্বচ্ছ এবং তিনি কোন প্রকৃতির মানুষ, সেটাও কিন্তু এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট হয়েছে। আজকে দেখুন, পাশ্চাত্যের যে মিডিয়া বা তাদের সরকারগুলো আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ অপরাধীদেরকে ধরে ধরে বিচার করা হচ্ছে, আর আমাদের মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদের রক্ত যার হাতে লাগানো, তার বিচার করার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলে যাচ্ছেন। এই তো পাশ্চাত্যের গণতন্ত্র, মানবাধিকার। জি, খুব ছোট ছোট করে মন্তব্য নেব। মশিউল আলম। দেখেন, আমাদের দেশে তো আইন আছে, তো আইনের শাসন খুব একটা মজবুত নয় আমাদের দেশে। তো ইউনূস সাহেবের প্রতিষ্ঠানগুলো যে ইউনূস সাহেব কিন্তু 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও এমডি ছিলেন অনেক দীর্ঘ সময়, বোধহয় 7 বছর বা 10 বছর। তো এই যে উনি ছিলেন, সেটা কিভাবে ছিলেন? উনি তো আইন ভঙ্গ করেই ছিলেন। সবার রিটায়ারমেন্টের বয়স যদি 60 বছর হয়, তারও হওয়ার কথা, কিন্তু সেটা তো তিনি মানেননি। সেটা তিনি করতে পেরেছিলেন যতক্ষণ পর্যন্ত অন্যান্য সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। এখন এই দেশে যখন সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, সরকার যখন চায় তখন আইনগুলো নড়ে চড়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে। সেই আইন ইউনূস সাহেবের দুর্ভাগ্যক্রমে এই সরকারের আমলে এসে এই আইনগুলো নড়ে চড়ে উঠেছে এবং দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে যা কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সবগুলো আইনানুগ পন্থাতেই নেওয়া হয়েছে। এখানে যদি কেউ বলে যে হ্যাঁ উনি রাজনৈতিক রোষানলে পড়েছেন, কিন্তু রাজনৈতিক রোষানলে পড়ার পরেও কিন্তু সরকারের নির্বাহী আদেশে বা কোনো রাজনৈতিক পদক্ষেপের কারণে কিন্তু তার এরকম আপদ বিপদ হচ্ছে না। তো তার মানে যে সমস্ত পরিস্থিতি তার জীবনে সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু আইন প্রয়োগের মাধ্যমেই ঘটে চলেছে। সুতরাং এখানে বিশেষ কিছু বলার নেই। এখানে প্রাইম মিনিস্টার আজকে ঠিকই বলেছেন যে বিষয়টা মামলা চলছে, তো এটা সাবজুডিস হয়ে যায় কিনা, এই কারণে এই প্রসঙ্গে আর বেশি কথা আমরা নাই বলি। কিন্তু যা কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইন প্রয়োগের ফলে এই ঘটনাগুলো ঘটছে। জি, সুভাষ সিংহ রায়, খুব ছোট্ট করে 1 মিনিটে একেবারে ছোট করে বলি। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনাটি প্রচার করা হয়েছে, ডক্টর ইউনূসের ব্যাংক গ্রামীণ ব্যাংক, এটা একটি সরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকে এমডি ছিলেন তিনি, এবং তিনি তার নিজের ব্যাংক হিসেবে সারা বিশ্বে এটাকে প্রচার করেছেন, যেটা খুবই আপত্তিকর। 2 হচ্ছে দারিদ্র বিমোচনের কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সোজা সাপটা বলেছেন
দারিদ্রকে লালন পালন করা হয়েছে এবং কত মানুষ যে আত্মহত্যা করেছে এই সুদের চাপে তার ইতিহাস কিন্তু পত্রিকার পাতাগুলোতেই আছে। এ বিষয়ে খুব বেশি না বললেও একটু বলা যায়, দারিদ্র বিমোচন কে করেছে? এই গ্রামীণ ব্যাংক করেছে কিংবা অন্যান্য সংস্থাগুলো করেছে? তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের সময় যে দারিদ্রতার হ্রাস পেয়েছে সেটা তো অকল্পনীয়। 42% উপরে দারিদ্র ছিল, সেটা কমে এসে 18.7% হয়েছে। অতি দারিদ্রের সংখ্যা যখন 21% উপরে ছিল, এখন 5.6% হয়েছে। অর্থাৎ এই ব্যাপারগুলো যখন এই সামনে বিভিন্ন রকম মোড়কে কথা বলা হয়, প্রলেপ দেওয়া হয়, খুবই দুর্ভাগ্যজনক। আর একটা বিষয় যে এই যে তিনি যে বিনিয়োগগুলো করেছেন সেই বিনিয়োগের উৎসটা কোথায়? পদ্মা সেতুতে তার যে অবস্থান, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান, এই ব্যাপারগুলো মানুষ কিন্তু আস্তে আস্তে সবাই তা জানতে পারছে। অতএব আগের মতো ভুল বোঝানো এখন আর অত সহজ নয়। আর নেই। জি, অনেক ধন্যবাদ। এই আলোচনা শেষ করতে হবে। এই আলোচনায় যুক্ত ছিলেন শফিউল আলম চৌধুরী নাদুল এমপি এবং ছিলেন মানস ঘোষ। আপনাদের কাছে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। একটা বিরতিতে যাব, ফিরে এসে সম্প্রতি অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার ধকল এখনো কাটতে না পারলেও কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে পরিবারগুলোর অসতর্কতা, অবহেলার কারণে শিশুরা, মূলত শিশু এবং কিশোররা পানিতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। 7 জন শিশু 4 দিনে মারা গেছে, যেটি খুবই অ্যালার্মিং বলেই মনে হয়েছে। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। পাশাপাশি ত্রাণের অবস্থা বা ত্রাণ প্রদানের যে বিষয়টি আছে সেটি কতটুকু ব্যবস্থাপনার মধ্যে আছে, ভালোভাবে চলছে, তাও একটু বুঝে নেওয়া দরকার। আহমেদ ফারুক মিল্লাত, আপনার কাছে শুরুতে আসি। আপনার কাছে একটু জেনে নিতে চাই যে সর্বশেষ পরিস্থিতি কি মৌলভীবাজারের? অন্যদিকে আমরা যে বিষয়টি দেখলাম, কেন অসতর্ক হচ্ছে পরিবারগুলো? সতর্কতা কি তৈরি করা সম্ভব হয়নি বা এর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? অন্যদিকে ত্রাণ প্রদান বা বিতরণের ক্ষেত্রেই বা কতটুকু কাজ করছে প্রশাসনের অবস্থা? শবনম, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি মূলত যে মৌলভীবাজারের এই যে বৃষ্টিপাত হয়নি, এই 2-3 দিন বৃষ্টিপাত না হওয়ার কারণে ইতিমধ্যে নদ নদীর পানি অনেক কমেছে। মনু রেল ব্রিজে 437 সেন্টিমিটার নিচ দিয়ে মনু, চাঁদনি ঘাটে 203 সেন্টিমিটার, ধলাই নদীতে 383 সেন্টিমিটার এবং কুশিয়ারাতে 1 পয়েন্ট বেশি আছে। মূলত আপনাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে মৌলভীবাজারের মূল যে বিষয়টি হচ্ছে এখানে হাকালুকি হাওর আছে, হাইল হাওর আছে, কাওয়াদিকে হাওর আছে এবং হাওর পরিবেশিত থাকার কারণে মূলত যে বর্ষা, যে প্রচুর পরিমাণে যে বৃষ্টিপাত হয়েছিল এবং পাহাড়ি ঢল ছিল, সেই কারণে যে বন্যাটা সৃষ্টি হয় এবং কুশিয়ারা মূলত যেটি হচ্ছে সিলেট কেন্দ্রিক হয়ে যে সুরমার যে কুশিয়ারার পানি না নামার কারণে এই পানিটা সব নামছে না। এবং মূলত মৌলভীবাজার জেলার যে কুলাউড়া, বড়লেখা, জুড়ি, এই 3টি উপজেলা আমি ঘুরে দেখেছি, সেখানেই বেশি এফেক্টেড, পাশাপাশি রাজনগর এবং মৌলভীবাজার সদর আছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে ইতিমধ্যে 4 দিনে যে 60টি শিশু মারা গেছে, 7 বছর বয়স, 13 বয়স, 10 বছর, 12 বছর। মূলত তাদের যে আমি যে খবর নিয়েছি এবং আমরা নিউজও করেছি সেটি হচ্ছে বাচ্চারা তখন যেমন আপনার বৃষ্টি বন্যা হয়েছে, আশ্রয় কেন্দ্রে গিয়েছে বাচ্চারা, যারা অভিভাবক যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রে ভিতরে ছিলেন, বাইরে বাচ্চারা খেলাধুলা করছে, একটা পানি ছিল, পানির মধ্যে পড়ে গেছে। আবার কোনো বাচ্চা দেখা গেছে যে বাঁশের যে শাঁখো থাকে, সেই বাঁশের এই শাঁখোর মধ্যে এই বাচ্চাটা পড়ে, হাঁটতে গিয়ে পড়ে গেছে এবং কেউ সাঁতার শিখতে গেছে। এবং আমি দেখেছি, আমি কুলাউড়া গিয়েছিলাম গত 2 দিন আগে, কুলাউড়া যখন পুরো এলাকাটা ঘুরে দেখেছি, যে নৌকা নিয়ে 4-5 ঘন্টা ঘুরেছি, সেখানে দেখা যাচ্ছে বাচ্চারা পানির মধ্যে লাফালাফি করছে। এই বিষয়টি হচ্ছে আসলে মূলত যে যারা বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অথবা নদীর পাড়ে আছেন, বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রে আছেন, তারা অসাবধানতা তো অবশ্যই তাদের আছে এবং তারা মূলত তাদের নিজেরাই সেট করতেছেন কিভাবে তারা রান্না করে খাবেন, সেই বিষয়গুলো আসছে বারবার। ফলে সেই সব কারণে মূলত বাচ্চাদের দিকে অনেক সময় খেয়াল নিচ্ছে না। তবে ইতিমধ্যে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা 25,000 টাকা করে তাদেরকে সহযোগিতা করেছেন। আর আপনি আরেকটি বিষয় যেটা বলতে চেয়েছেন যে ত্রাণের অবস্থা, বিশেষ করে জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে যে 854 মেট্রিক টন
চাল এবং 19 লক্ষ টাকার উপরে নগদ দেওয়া হয়েছে, এবং কিন্তু মূলত চাহিদা তুলনায় অপ্রতুল বলতে পারি। এই কারণে চাহিদা এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি, আপনি আছেন আমাদের সাথে। মোহাম্মদ আব্দুল হক, আপনার কাছে চলে আসতে চাই। ত্রাণ বিতরণের ক্ষেত্রে ব্যবস্থাপনাটি কতটুকু শক্তপোক্ত অবস্থায় আছে? অন্যদিকে আমরা জানি যে বন্যার পানি যখন নামতে শুরু করে অথবা একটু যখন স্থিত অবস্থায় আসে সেই সময় নানা রকম জটিলতা দেখা দেয়, অসুখ বিসুখ থেকে শুরু করে যে বিষয়টি আমরা দেখছি যে পানিতে পড়ে শিশুরা মারা যাচ্ছে, অবহেলাজনিত ঘটনা আছে, এই বিষয়গুলো সামনে চলে আসে। সেখানে আপনারা কি চিন্তা করছেন সেটাও জানতে চাই। পাশাপাশি বিশুদ্ধ পানির তো খুবই জরুরি এই সময়টিতে, সেখানেই বা আপনাদের চিন্তাটি কি? ধন্যবাদ এখানে যারা সংযুক্ত আছেন আপনাদেরকে সবাইকে। আমরা জেলা প্রশাসন মৌলভীবাজার পক্ষ থেকে যেটা প্রথমে বলতে চাই যে শিশুদের যে মৃত্যুটার ব্যাপারটি হচ্ছে, এটা প্রথমেই যে 20 তারিখ আমাদের এখানে সদরে যে দুটি শিশু, একটি শিশু এবং একটি কিশোর মারা যায়। এটা মূলত তারা একটা রাস্তা পার হচ্ছিল, অসাবধানবশত দুটি শিশু পানিতে পড়ে যায়, পানির প্রচন্ড স্রোতের কারণে ভেসে যাচ্ছিল, এবং যে কিশোরটি মারা গিয়েছে আনফর্চুনেটলি সে আসলে তাদেরকে রেস্কিউ করতে যেয়ে নিজেই আসলে পরে প্রচন্ড পানির তোড়ে সে ভেসে যায়, মৃত্যুটি ঘটে। এবং অন্যান্য যে মৃত্যুগুলো ঘটেছে এটা মূলত একেবারে শিশু এবং কিশোর বয়সী যারা আছে। অনেক সময় যেটা দেখে বন্যার পানিতে কিশোররা অথবা শিশুরা খুব উৎসাহী হয়ে খেলাধুলা করে, এবং পরিবারে এখানে আমরা অনেক ক্ষেত্রে হয়তো জানি বন্যার পরিস্থিতিতে অনেকের আসলে আমাদের সেফটি যে মেজারগুলো সবসময় তো কাজ করে না, এটা একটা অন্যতম কারণ। আমরা যেটা করেছি প্রথম মৃত্যুর সাথে সাথেই আমাদের যে জেলা প্রতিনিধি যেমনটি বললেন, আমরা সবাইকে 25,000 টাকা করে সরকারের পক্ষ থেকে যেটা দিয়েছি এটা তো আছেই। একই সাথে আমরা আমাদের জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রতিটি এলাকায় মাইকিং করিয়েছি, সতর্কতামূলক মাইকিং। এবং আমরা যারা ট্যাগ অফিসার আছেন আমাদের প্রত্যেক ইউনিয়নে, আপনারা জানেন আমাদের যারা সরকারি কর্মচারী আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন তাদেরকে আমরা বলে দিয়েছি প্রত্যেকে এলাকায় যাতে ওনারা একটু ভিজিল রাখেন যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আনফর্চুনেটলি আমাদের আসলে 6-7টি শিশু মারা গিয়েছে। আমরা যেটা প্রত্যাশা করছি এই ধরনের মৃত্যু হয়তো আর বাড়বে না। আপনি ত্রাণের কথা যেমনটি বলছিলেন, আমরা আসলে ত্রাণের অপ্রতুলতা আসলে আমরা ফিল করছি না। আমাদের জেলা প্রতিনিধি যেমনটি বললেন, আমরা 854 মেট্রিক টন চাল ইতিমধ্যে বিতরণ করেছি। জিআর ক্যাশ প্রায় 12 লক্ষাধিক উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে, এবং আমাদের যারা আছেন জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সবার সম্মানে বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি আমরা শুকনো খাবার বিতরণ করেছি প্রায় 3,500 প্যাকেটের উপরে, এটা সরকারি ভাবে। পাশাপাশি এখানে বেসরকারি কিছু সাহায্য আছে, এটা আমরা মোবিলাইজ করছি। একই সাথে শিশু খাদ্য এবং গো খাদ্যেরও আমরা বরাদ্দ দিয়েছি উপজেলা পর্যায়ে। এবং আপনি যেমনটি পানির কথা বলছিলেন, আমরা আজকে পর্যন্ত আসলে বিশুদ্ধ খাবার পানির যে অপ্রতুলতা আমরা ওইভাবে ফিল করছি না। বিশেষত আশ্রয় কেন্দ্র যেগুলো আছে ওখানে আমরা পর্যাপ্ত পানির বিশুদ্ধ খাবার পানির জেরিকেন পৌঁছে দিয়েছি। একই সাথে আমরা আসলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটা আছে আমরা জনস্বাস্থ্য প্রকৌশলের মাধ্যমে ওটা আমরা দিয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে পানি যেহেতু নেমে যাচ্ছে, আমরা আসলে এই পর্যন্ত 67টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং এই সাথে আমাদের সিভিল সার্জন এবং অন্য যারা আছেন উপজেলা পর্যায়ে আমাদের ডাক্তার যারা আছেন তাদের সমান টিম গঠন করা আছে। এবং আমরা আশা করি যে তাদের যারাই আসলে বন্যা পরবর্তী যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাদেরকে আমরা আসলে চিকিৎসা এনশিওর করতে পারবো। জি, অনেক ধন্যবাদ আহমেদ মিল্লাত। আপনার কাছে আরেকবার আসবো। আপনি শুনছিলেন আব্দুল হক যে বক্তব্য রাখছেন এবং যে ব্যবস্থাপনার বিষয়গুলোকে তুলে ধরছেন। সেক্ষেত্রে আপনার কাছে একটু জেনে নিতে চাই, আপনি বলছিলেন যে ত্রাণের বিষয়টা অপ্রতুল, অন্যদিকে অন্য যে ব্যবস্থাপনাগুলোর কথা বলা হচ্ছে সেটি সম্পর্কে আপনি কি বলবেন? সব কি ঠিক আছে? প্রশ্নটা একবার করেন, আমি শুনতে পাইনি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তথ্যগুলো আমরা পেলাম সেটি আপনি মাঠ ঘুরে কিভাবে দেখছেন? মূলত সেটি হচ্ছে যে সরকারিভাবে তার যে ব্যবস্থাপনা সেটা তারা তো অবশ্যই বলবেন, ঠিক আছে। তবে মাঠ পর্যায়ে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে মূলত শহর কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে খুব সহজে কিন্তু ত্রাণ পৌঁছানো যায়, সরকারিভাবে হোক বেসরকারি নানা প্রতিষ্ঠান থেকে হোক। কিন্তু মূলত যেমন আমি ঝুরি উপজেলায় গিয়েছি, বড়লেখা, কুলাউড়া উপজেলায়, 3টি উপজেলায় বিশাল হাওর পরিবেষ্টিত। আপনি জানেন এশিয়ার অন্যতম হাওর হচ্ছে আকালুকি হাওর। হাওর পরিবেষ্টিত এলাকাগুলোতে এমনও আছে প্রায় আমি 1 ঘন্টা নৌকা নিয়ে গেছি, পরে দেখা গেছে একটি আশ্রয় কেন্দ্র, তার চতুর্দিকে পানি। সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র যারা আছে তারা কিন্তু ত্রাণ পাননি। তাদের অভিযোগ হচ্ছে যে প্রথম পেয়েছেন, এখন হয়তো হঠাৎ করে দেখা যায় একটা নৌকা নিয়ে বিভিন্ন সংগঠন যাচ্ছে। এবং আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারাও কিছুটা বলেছে, সেটি হচ্ছে যে মূলত যে রিমোট যে এলাকাগুলো আছে, প্রত্যন্ত এলাকা, যেখানে এই মুহূর্তে নৌকা নিয়ে যাওয়াটা চাপ হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু মূলত ত্রাণ পৌঁছতে একটু সমস্যা হচ্ছে। এবং আপনি তো পৌঁছতে পেরেছেন, আপনি তো গিয়ে দেখে এসেছেন যে সেখানে ত্রাণটি পৌঁছচ্ছে না, তাদের অভিযোগ আছে। আপনারা আছেন সকলে আমাদের সাথে। মশিউল আলম, সুভাষ সিংহ রায়, আপনাদের কাছে ফ্লোর ছাড়ছে, আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে।
তা আমার একটা কৌতূহল যে দেখেন, দেশের অন্যান্য এলাকায়, আমি সম্প্রতি উত্তরবঙ্গ থেকে ফিরে আসলাম, কৃষকরা অপেক্ষা করছেন, বৃষ্টির অপেক্ষা করছেন, মাঠে পানি নেই, তারা আমন আমন ধানের জন্য জমি প্রস্তুত করবেন, সেই জন্য জমিতে পানি দরকার, সেই পানির জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু বৃষ্টি নেই, পানি নেই। এই যে আষাঢ় মাসে পানি আগে মাঠ থই থই করতো বৃষ্টিতে, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে সিলেট অঞ্চলে এই যে বন্যা, সিলেট মৌলভীবাজারে তো এখনো চলছে। এখন আমার একটা কৌতূহল যে আমরা দেখে এসেছি যে সিলেট অঞ্চলে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢল, মানে ঢলের কারণে এবং অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে আসছে। এখন কি নদ নদীগুলোর অবস্থা, নাব্যতা অনেক কমে গিয়েছে, নাকি যে অল্প বৃষ্টিতেই এখন বন্যা হচ্ছে বা অল্প ঢল আসতেই বন্যা হচ্ছে? নদীগুলোর অবস্থা কি? যেমন বলছিলেন যে কোন নদীতে পানি নেমে যাচ্ছে না, পানি নেমে যাচ্ছে ধীর গতিতে। এই যে নদ নদীগুলোর অবস্থাগুলো কি? ওই অঞ্চলে কিন্তু অনেক বড় বড় হাওর আছে, সেই কারণে বৃষ্টি হলে বৃষ্টির পানি কিন্তু এইসব জলাশয়ের দিকে চলে যাওয়ার কথা। নদ নদীগুলো যদি নাব্যতা ঠিক মতো থাকে তাহলে কিন্তু মানে জলাবদ্ধতা দেখা দিলেও, বন্যা দেখা দিলেও কিন্তু সে দ্রুত পানি নেমে যাওয়ার কথা, যেগুলো আগে ঘটতো। কিন্তু এখন কি পরিস্থিতি? এখন মানে এই যে নদী নাব্যতা কমে যাওয়া, পলি জমে যাওয়া, এসব কারণেও এখন অল্প বৃষ্টিতেই বা অল্প পাহাড়ি ঢলেই বন্যাগুলো ঘটছে কিনা, এগুলো কি মানে ওদিকে আপনারা লক্ষ্য করেছেন? যে এই প্রশ্নের উত্তর অবশ্যই নেব। একই সাথে প্রশ্ন নিতে চাই সুভাষ রায়। বন্যা শুধুমাত্র যে আমাদের ক্ষতি করে তা না, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন বন্যা হলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, আবার মাটির যে লবণাক্ততা সেটাও কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু আমাদের ব্যবস্থাপনাটা খুব জরুরি। যেমন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, একজন পেশাজীবী ফার্মাসিস্ট হিসেবে আমি যে কথাটা উল্লেখ করব যে এখন যে হ্যালোজেন যে ক্লোরাইন যে ট্যাবলেট, সেই ট্যাবলেট কিন্তু ওষুধ কোম্পানিগুলো বানায় না, কারণ ওই ট্যাবলেট তৈরি করলে ওই মেশিনে আর কোনো ওষুধ তৈরি করা যায় না, যে কারণে ওষুধ কোম্পানিগুলো তার নিজের কারণেই তারা ট্যাবলেটগুলো তৈরি করতে চায় না, যে কারণে খুব দামি ওষুধ কোম্পানি কিংবা খ্যাতিমান ওষুধ কোম্পানিগুলোর কিন্তু ট্যাবলেট কিন্তু আপনি পাবেন না হ্যালোজেন। এইটা কিন্তু একটা বড় সংকট, যে কারণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিংবা যারা যারা সরকারি ওষুধ প্রতিষ্ঠান আছে সেখান থেকে সরবরাহ করতে হয়। আগে আমরা ছোটবেলায় দেখতাম দুর্যোগ আসলে সামাজিক সংগঠনগুলো একটা দায়িত্ব পালন করতো, রাজনৈতিক সংগঠনগুলো মানুষের সচেতনতার জায়গায় কাজ করতো। এখন কি মনে হয় যে সবাই সরকারের কার্যক্রমের উপরে ছেড়ে দেয়? এই একটা বিষয়। আর শেষ করবো যে বিষয়টা নিয়ে, যে আমাদের যত কিছুই সংকট আসুক না কেন, সেই সংকটে কিন্তু মানুষ কিন্তু সবসময় আগে দেখেছি ঐক্যবদ্ধ হয়, এখনো ঐক্যবদ্ধ হচ্ছে। এই যে 54 যুক্তফ্রন্ট নির্বাচনের সময় আপনি খেয়াল করে দেখবেন এবং উল্টে দেখবেন ইতিহাসের পাতায় নদীর ড্রেজিং করার কথা বলা হয়েছিল। সেই নদীর ড্রেজিং কিন্তু প্রতি বছর করা হতো। আমার এডিসি সাহেব এখানে আছেন, এই যে নদীগুলো আছে তার এই জেলা শহরের ভিতরে, সেগুলো কি প্রতিনিয়ত ড্রেজিং এর আওতায় আনা হয়? জি, আমরা প্রশ্নের উত্তর নিতে চাই আব্দুল হক আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি আসলে একটু করে বলে নিতে চাই, আমাদের জেলা প্রতিনিধি জনাব মিল্লাত যেমনটি বলেন, আমি আসলে ত্রাণের ব্যাপারে উনি নিজেও জানেন। উনি যেমনটি বলছিলেন যে আমাদের বেসিক্যালি এখানে 3টি উপজেলা আছে, আমাদের 7টি উপজেলার মধ্যে যেগুলো বন্যাক্রান্ত হয়েছে। হাকালুকি আমরা হাওড় বেসিন যেটা বলি, এর মধ্যে আমাদের 3টি উপজেলার কুলাউড়া ভুকসিমূল একটা ইউনিয়ন আছে, জুড়ি জাফরনগর, পশ্চিম জুড়ি, বড়লেখার বর্ণি, তালেমপুর এবং সুজানগর, বিস্তৃত একটা এলাকা আসলে হাওড়ের মধ্যে পড়েছে। এবং ওইখানে হচ্ছে যে গ্রাম আমরা যেটা বলি খুবই স্কেটার, খুবই ফারফ্লাং একটা এরিয়া। তো ওই জায়গাগুলোতে ইভেন আমরা ওইগুলোতে রিচ করেছি। উনি জেনে থাকবেন যে আমাদের জেলা প্রশাসক স্যার নিজে গিয়েছেন জুড়িতে, একেবারেই বন্যা যখন আমাদের পানি বেড়ে যায় প্রথম দিকে 20-21 তারিখে, এবং আমাদের উপজেলা পরিষদের যারা আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের ইউনিয়ন যারা আছেন এবং একই সাথে আমাদের ইউনো যারা আছে, ফুল টিম তারা কিন্তু হাওড়ে যেও বিস্তৃত যে একেবারেই বিচ্ছিন্ন যারা আছে, আমরা যতটুকু রিচ করতে পেরেছি সবাইকে আসলে পৌঁছে দিয়েছি। দুই একটা জায়গা থাকতে পারে আসলে উনি যেটা বললেন যোগাযোগের একটা অপ্রতুলতা আছে, এই চ্যালেঞ্জটা আসলে হাওড় এলাকায় সবসময় থাকে, যেহেতু আমরা যেটা বললাম বিস্তৃত একটা এলাকা আছে। এর বাইরে আমরা যেমনটি বলছি কোভিড কালীন যেভাবে 333 মাধ্যমে কল পাওয়ার সাথে সাথেই
আমরা যেভাবে একটা মেকানিজমের মাধ্যমে সবাইকে আমরা খাবার পৌঁছে দিয়েছি, আমরা যেটা বলতে পারি অ্যাটলিস্ট একবার হলেও সবার কাছে ত্রাণ পৌঁছেছে। যেটা হলো যে আমরা যেটা বলছি যে ইনস্টিটিউশনাল রিহেবিলিটেশনে যারা আছেন আমাদের আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে, তাদের কাছে যেভাবে ইজি আসলে ওই জায়গাগুলোতে পৌঁছা একটু চ্যালেঞ্জিং, তাও আমরা বিশ্বাস করি যে আমরা পৌঁছতে পেরেছি আর কি। আর একটা বিষয় যেটা হলো যে উনি পানি ধীর গতিতে নামার কথাটি বলেছেন, আমরা যেটা বলছিলাম আমাদের যে হাকালুকের হাওরটা, এটা কিন্তু আমাদের প্রতিবেশী জেলা সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলাগুলোর মধ্যেও এটার একটা সংশ্লিষ্টতা রয়েছে। তো ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে পানিটা প্রবাহিত হয়ে পড়ে আসলে কুশিয়ারার মধ্য দিয়ে পানিটা নামে। তো ওই দিক থেকে পানিটা আসলে ধীর গতিতে নামার কারণে আমাদের এখানে যেটা হচ্ছে পানিটা খুব স্লো রেসিড করছে। তো এই কারণে আসলে বন্যাটা যেটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী হচ্ছে, একটু লিঙ্গার করছে। বাট আমরা যেটা দেখছি, উনি প্রথমেই বলছিলেন যে আমাদের বিশেষত নদী যেগুলো আছে, আমাদের মেজর যে রিভার গুলো, এগুলোর সব পয়েন্টে কিন্তু পানি একের বিপদসীমার খুব দ্রুতই নিচে নেমে গিয়েছে। এবং এর রেজাল্ট হিসেবে আমরা যেটা দেখছি, আমাদের আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও কমে এসেছে। আমরা প্রথমেই 200 থেকে আশ্রয় কেন্দ্র দিয়ে শুরু করেছিলাম, আজকে যদি আমরা বলি 140-এর কাছাকাছি আছে, এবং মানুষও কমে গিয়েছে। প্রায় 10,000-এর উপরে মানুষ আশ্রয় কেন্দ্রে ছিল, এখন আসলে 8,000-এর কাছাকাছি নেমে আসছে। এবং আমরা যেটা দেখছি, এইভাবে পানি নামতে থাকলে খুব শীঘ্রই হতো। এবং আমাদের যেহেতু ওয়েদারও ভালো, এখন আজকে সারাদিন আসলে ওইভাবে বৃষ্টি হয়নি, পরিস্থিতির উন্নতি হবে। যে অনেক ধন্যবাদ। এই আলোচনা শেষ করতে হচ্ছে মোহাম্মদ আব্দুল হক এবং আমাদের মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাল, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিরতি। স্ট্র্যাটেজিক ফোরাম যে কারণে যুক্ত করছি সেইটি শুরুতে আমরা বলার চেষ্টা করেছিলাম যে আমরা দেখলাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মাইনুদ্দিনের যে দায়ের করা মানহানির মামলা সেটি চলবে এমন একটি বিষয় এসেছে। আমাদের এই আলোচকদেরকে স্বাগত জানাচ্ছি এবং যে প্রতিবেদনটি আছে প্রতিবেদনটি দেখে আলোচনা শুরু করতে চাই। মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে 18 জন বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যার দায়ে 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌধুরী মাইনুদ্দিন ও তার সহযোগী আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়। স্বাধীনতার পর 1973 সালে যুক্তরাজ্যে পালিয়ে যান চৌধুরী। 2019 সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মঈনুদ্দিনের দণ্ডিত হওয়া ও 71-এ তার যুদ্ধাপরাধের বিবরণ তুলে ধরা হয়। প্রতিবেদনটি তুলে নেওয়ার দাবিতে চিঠি দিয়ে সাড়া না পেয়ে 2019 সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেন মঈনুদ্দিন। সেই মামলা খারিজ করে দিলে আপিল করেন এই আলবদর নেতা। গেল 20 জুন ব্রিটেনের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে। ফলে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মঈনুদ্দিনের দায়ের করা মামলাটি চলবে। এই রায়ের ফলে যুদ্ধাপরাধী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে আনাটা আরো জটিল হলো। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি যে আন্দোলন বা জেনোসাইড রিকগনিশনের যে আন্দোলন, সেই আন্দোলনটি আমি মনে করি একটা নতুন ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তটির কারণে। যুক্তরাজ্যের রায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটি আগামী দিনে সমস্যা তৈরি করতে পারে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু অনেকগুলো রায় দিয়েছে, সেই রায়গুলোকেও এখন আপনার প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা নেওয়া হবে যুক্তরাজ্যের আদালতের রায়টিকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখিয়ে। এই রায় হতাশা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন আরো আগেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার ছিল। যুক্তরাজ্যের চৌধুরী মঈনুদ্দিন এবং যুক্তরাষ্ট্রের নাগরিক বর্তমানে আরেকজন যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান, তাদের ব্যাপারে সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করবে। এ পর্যন্ত আমরা তেমন কোনো সঠিক বা কার্যকরী কোনো পদক্ষেপ দেখিনি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে রায়টি পর্যালোচনা করে সরকারকে একটি কার্যকর কর্মপন্থা গ্রহণের পরামর্শ তাদের। মিল্টন আনোয়ার, 71। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম। মিল্টন আনোয়ার, আপনার কাছে শুরুতে একটু আসতে চাই এবং সেক্ষেত্রে আপনার প্রতিবেদনে বেশ কিছু তথ্যই আমরা পাচ্ছিলাম, কিন্তু তারপর প্রশ্নটি জাগে যে পরিস্থিতি সৃষ্টি হলো সেই পরিস্থিতিতে বাংলাদেশের আগামীতে প্রসিডিউরটি কি হতে পারে? দেখুন শবনম, বাংলাদেশের প্রসিডিউর বাংলাদেশের যেটি করতে হবে সেটি সরকারের করতে হবে। আমি এই প্রতিবেদনটি তৈরি করবার জন্য অনেকের সঙ্গে কথা বলেছি, যারা বিশেষ করে রায়হান রশিদ, আসিফ মুনির কিংবা তার সাদের কবির, যারা এই বিচারটির যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, যারা দেশে বিদেশে কাজ করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তাদের সঙ্গে কথা হয়েছে।
এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই কাজটি এখন যে অবস্থায় আছে বা যখন 2019 সালে চৌধুরী মঈনুদ্দিন মামলাটি করলেন, তারপরে যেটি প্রধান দায়িত্ব ছিল সেটি ছিল বাংলাদেশ সরকারের। তারা যুক্তরাজ্যের যে প্রসিকিউশন টিম, যারা এই মামলাটির অন্যতম বাদী এবং বিবাদী দুই দিক থেকেই, তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা এবং এই সম্পর্কে জনমত তৈরি করা যুক্তরাজ্যে পৃথিবীর অন্যান্য জায়গায়, সেটি সরকারের তরফ থেকে একটি বড় ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা যেটি শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে শুনলাম যে তারা সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে যথেষ্ট ভূমিকা নিয়েছেন, খুব কার্যকর ভূমিকা নিয়েছেন, খুব উদ্যোগী হয়েছেন, বা এই মামলাটি 6 বছর ধরে চলেছে। এই 6 বছরে বাংলাদেশ সরকার যে খুব বেশি কর্মতৎপরতা দেখিয়েছেন মামলাটি লড়বার ক্ষেত্রে বা মঈনুদ্দিনের পক্ষে জোরালো প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে, সেটি কিন্তু বলা যাচ্ছে না। ফলে এই এখন যে অবস্থায় এসে পৌঁছেছে, যেটি আমি প্রতিবেদনে বলেছি যে এটি এখন সমগ্র যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকেই একটি প্রশ্নের সামনে ফেলে দিয়েছে। ফলে এই জায়গাটিতে আমার মনে হয় যে সরকারের আরো অনেক বেশি উদ্যোগী হওয়ার উচিত ছিল, সরকারের আরো অনেক বেশি এখানে মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল, এবং এই মনোযোগটি দেওয়ার ব্যাপারে আমরা অনেক আগে থেকেই বলছি। বিশেষ করে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে সরকারের মনোযোগের কথা আমরা বহু বছর ধরেই বলছি। সরকার সম্প্রতি এই বিষয়ে উদ্যোগী হয়েছেন, কিন্তু আমার মনে হয় যে এখন এটি সরকারের একটি বড় জায়গা আছে, তাদের একটি বড় দায়িত্ব আছে এই ব্যাপারে ভূমিকা নেওয়ার জন্য। জি, রায়হান রশিদ, আপনার কাছে আসবো। আপনার প্রশ্নটা যে একই প্রসঙ্গে কিভাবে এখন আমাদের এগোনো দরকার, তার কারণ নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে আমরা পড়ে গেলাম এবং যে প্রসিডিউরটি এখন আমাদের মেনটেন করতে হবে সেটি অনেক বেশি, যেহেতু একেবারে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়গুলো অনেক বেশি জটিল হবে বলে মনে হচ্ছে। কি করা যেতে পারে বা কি চিন্তাটি আপনাদের পক্ষ থেকে? আসলে অনেকগুলো বিষয়ে মিল্টন আনোয়ার উনি খুব সুন্দর বলেছেন। এখানে যেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা করণীয়, প্রথম কাজটা হচ্ছে যে আমাদের আগের যে সীমাবদ্ধতাগুলো ছিল সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে, প্রথম সেগুলা খুব ভালোভাবে অনুধাবন করা, নিজের উদ্যোগ নিয়ে একটু সোল সার্চ করা, এক্স্যাক্টলি কি কোন কোন স্টেজে প্রতিটা পর্যায়ে আসলে অনেকগুলো ফেলিয়ার ছিল, তো সেই ফেলিয়ার গুলো চিহ্নিত করা এই কারণে জরুরি যাতে এগুলোর কোনো পুনরাবৃত্তি না হয়। দ্বিতীয়ত, সেই চিহ্নিত করার ভিত্তিতে সরকারের এখন একটি রিস্ক অ্যানালাইসিস করে একটা রোডম্যাপ ধারণ করে দিস টাইম অনেক বেশি সিরিয়াসলি কাজটা করা, এবং করার জন্য আমাদের অ্যাক্টিভিস্ট বলেন, সিভিল সোসাইটি বলেন, সবার সাথে যোগাযোগ করা, সবাইকে সাথে নিয়ে কাজ করা, এবং যেটা সবচেয়ে বেশি জরুরি কোনো কংক্রিট পদক্ষেপ নিতে গেলে বা বাস্তবায়ন করতে গেলে এখানে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া। সেটা শুধু বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার কার্য বা আইন রুলস এগুলো সম্পর্কে এক্সপার্টিজ আছে শুধু এমন মানুষ না, আপনার ইভেন যেহেতু যুক্তরাজ্যের আইনও এখানে জড়িত, যুক্তরাজ্যের আইন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এখানকার কোনো টপ টায়ার প্রফেশনালদের আপনার অ্যাডভাইস নেওয়া এবং এগুলো নিয়ে যাচাই করে এবং সেভাবে কাজ করা। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা যেটা বারবার ফিল করি, আমরা অ্যাক্টিভিস্টরা যখন কিছু করতে যাই বা কিছু করার চেষ্টা করি, অ্যাক্টিভিস্টদের আসলে সাপোর্ট দরকার। অ্যাক্টিভিস্টদের কথাগুলো একটু গুরুত্বের সাথে শোনা, তাদের প্রস্তাবগুলো একটু বিবেচনা করা এবং তাদেরকে তাদের কাজগুলোকে সহায়তা করা। এটা করতে গেলে আমাদের কাজ অনেক কঠিন হয়ে গেছে, টু বি অনেস্ট। এই বিচারের এই রায়টার পরে কাজ অনেক কঠিন হয়ে গেল, কিন্তু আমি মনে করি এটা অসম্ভব না। যেহেতু আমরা ইতিহাসের সঠিক দিকে আছি, আমাদের পক্ষে এখনো সম্ভব এই পুরো বিষয়টাকে আবার মানে ঘুরে দাঁড়ানোর, এবং সেটার জন্য দিস টাইমে আমাদের অনেক বেশি সিরিয়াসলি কাজ করতে হবে। জি, মশিউল আলম। আমার মনে হয় এখানে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যুক্তরাজ্যের নিম্ন আদালতের রায় সুপ্রিম কোর্ট বাতিল করে এটাকে মামলা চলবে বলে রায় দিয়েছে। এখন মামলাটা চলুক, আমরা দেখি শেষ পর্যন্ত এটা কি দাঁড়ায়। আর আমাদের যেটা খেয়াল করা উচিত সেটা হচ্ছে যে এই লিগ্যাল পয়েন্টে আসলে মানে পাবলিক রিলেশন অথবা জনমত এগুলোর প্রভাব আমাদের দেশে হয়তো কাজ করে, কিন্তু ব্রিটেনের মতো দেশে এই জনমত আইন মানে প্রয়োগের ক্ষেত্রে জনমত কতটা কাজ করে এটা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে আমরা যদি আমাদের এখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্রিটেনের নাগরিক, সেখানে তিনি মানহানির মামলা করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে
মানে তারা যে তথ্য তার সম্পর্কে প্রকাশ করেছে বাংলাদেশের কাছ থেকে নিয়ে সেটাতে তার মানহানি হয়েছে এবং সেটা তিনি তাদেরকে তুলে নিতে বলেছিলেন, তারা সেটা শোনেননি বলে তিনি সেই মামলাটা করেছেন। এখন ব্রিটেনের সুপ্রিম কোর্ট বলছে এই মামলাটা চলবে, কারণ তারা দেখতে চায় যে আসলে তার মানহানি ঘটেছে কিনা। এই বিচারটা শেষ পর্যন্ত যাবে সেখানে। এখন এখানে আমাদের কি করণীয় সেটা আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের দেখতে হবে এবং আমাদের আসলে পেছনে ফিরে তাকাতে হবে। কারণ এই ঘটনাটা সুপ্রিম কোর্টের যদি এই শেষ পর্যন্ত যদি ওখানে মঈনুদ্দিনের বিজয় ঘটে, তাহলে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সমস্ত বিচার সম্পন্ন হয়েছে সেগুলোর ক্ষেত্রে ওইটা একটা রেফারেন্স হিসেবে উল্লেখ করা হবে এবং এটা নিয়ে আবার মানে সমালোচনা হবে। এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপারে পরিণত। সেই কারণে আমাদের বোধহয় পেছন ফিরে আবার পর্যালোচনা করে দেখা উচিত যে আমাদের লিগ্যাল পয়েন্টে কি কি ঘাটতি ছিল। আসলে এখানে তো মানে অভিযোগের আমরা অভিযোগ করলাম, কিন্তু সেই অভিযোগ প্রমাণ করার জন্য তো এভিডেন্স লাগে, শুধু জনমত দিয়ে হয় না। শুধু কি বলবো, ইতিহাসের পক্ষে আমরা আছি এটা বললে হয় না। আমাদের অভিযোগের পক্ষে আমাদের এভিডেন্স গুলো হাজির করতে হয়, মানে আইনি মামলা লড়ে জেতার জন্য হ্যাঁ সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। জি, সুভাষ রায়। আমি মিল্টন আমার এখানে আছেন, আমি তার কাছে এবার একটু জানতে চাই 2019 সালে যুদ্ধ অপরাধী এই ফৌজদারি অপরাধের বিবরণ সহ ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তখনকার প্রীতি প্যাটেল, তার টুইটারে যে রিপোর্টটি প্রকাশ করেছিলেন সেখানে ভুলটা কোথায় ছিল, ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের ভুলটা কোথায় ছিল, এটা কি আমরা একটু বুঝতে চাই। আসলে ভুলটা কিছুই ছিল না। উনি একটি পাথরটিকা উল্লেখ করেছেন এবং ওই পাথরটিকা কিন্তু মূল দুটো বক্তব্য ছিল। একটি ছিল যে বাংলাদেশের যে সেকুলার ব্লগার তাদের উপরে যে হামলা, তাদের কুচকিচে হত্যা করা হচ্ছে সেটি, এবং চৌধুরী মাইনুদ্দিনের বিষয় যে চৌধুরী মাইনুদ্দিনের মতো একজন যুদ্ধাপরাধী যার বিরুদ্ধে 1971 সালে যুদ্ধাপরাধের দায় আছে। এবং যেটি আমাদের বলার কথা সেটা হচ্ছে যে চৌধুরী মাইনুদ্দিনের বিরুদ্ধে যে রায়টি সেটি কিন্তু 2013 সালের রায়। তার 6 বছর পরে যুক্তরাজ্যের আদালত, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের এই রিপোর্ট। তাহলে 6 বছর পরে আগের একটি রায়ের রিপোর্টকে ভিত্তি করে চৌধুরী মাইনুদ্দিন একটি মানহানির মামলা করেছেন। তার মানে ওই রায়ের পরে 6 বছরে আমরা ব্রিটেনে বা ব্রিটেনের রাষ্ট্রীয় পর্যায়ে বা ব্রিটেনের অন্যান্য যে যারা ব্রিটেনের তাকে ফিরিয়ে আনার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এমন কোনো প্রভাব ফেলতে পারিনি যে প্রভাবের যার মধ্য দিয়ে আসলে প্রমাণিত হয় বা যার মধ্য দিয়ে আসলে এটি অনুধাবন করা বা এটি বোঝা উচিত সম্ভব যে আমাদের যুদ্ধাপরাধের রায়টি নির্ভুল ছিল বা আমাদের যুদ্ধাপরাধের রায়টি আসলে সেই অর্থে একেবারেই পক্ষপাতহীন। কারণ রায়ের 6 বছর পরে আমরা চৌধুরী মাইনুদ্দিন সেই রায় সম্পর্কে একটি প্রশ্ন তুলছেন এবং তিনি আদালত থেকে সেটির বিষয়ে সুবিধা নিচ্ছেন। তার অর্থ হচ্ছে যে আমরা আমাদের রায়টিকে যথাযথ সেটি উপস্থাপন করতে একটা হয়তো কিছুটা ব্যর্থ হয়েছে। জি, আলোচনা আমাকে শেষ করতে হবে, আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে কি হয় এই আমার হাতে একেবারে সময় নেই। আপনি যদি এক বাক্যে কিছু বলেন, সময় শেষ হয়ে গেছে আমাদের। খুব কুইকলি বলি যে আমি একটা মিসকনসেপশন খেয়াল করছি, যেটা হচ্ছে যে মূল লাইবেল মামলাটি এখন চালু থাকবে এবং সেখানে আমাদের অবস্থান তুলে ধরতে হবে। যেটা খুব কুইক মানে খুব যেটা স্পেসিফিক্যালি বোঝা দরকার সেটা হচ্ছে মূল লাইবেল মামলাটি আলটিমেটলি ডিসাইডেড হবে আপনার মানহানির আপনার কিছু টেকনিক্যাল গ্রাউন্ডের উপরে। ওখানে যেটা আরেকটা যেটা বিষয় ছিল টু স্ট্রাইক আউট দ্য কেস, সেটা ছিল আপনার আমাদের বাংলাদেশের রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আপনার ফেয়ারনেস নিয়ে। ওই পয়েন্টটা কিন্তু আপনার অলরেডি সুপ্রিম কোর্টে ডিসাইড হয়ে গেছে। সেটা কিন্তু মূল লাইবেল ট্রায়ালে সেটা কিন্তু আবার নতুন করে আপনার রেইজ হবে না অন্য কোনো কেস ছাড়া। এই লাইবেল ট্রায়ালে কিন্তু এখন এটা টেকনিক্যালিটির উপরে ডিসাইড হবে। চৌধুরী মঈনুদ্দিন তার যেটা এইম ছিল ট্রাইব্যুনালকে আপনার আন্ডারমাইন করা, এটার প্রসেসকে আন্ডারমাইন করা, সেই ফেভারে কিন্তু সে তার দেশের সর্বোচ্চ আদালত থেকে রায়টি পেয়ে গেছে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমি বলছি খুব কুইকলি, সেটা হচ্ছে যে এই রায়টা হয়ে যাওয়ার পরে মূল
লাইবেল ট্রায়ালটা আদৌ কন্টিনিউ করবে কিনা, হোম অফিসেরও আসলে কোনো ইনসেন্টিভ আছে সেটা কন্টিনিউ করার, চৌধুরী মইনুদ্দিনেরও কোনো দরকার আছে কিনা, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি বিগ ইফ। জি, অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।